প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে অর্থনীতি প্রথম পত্রের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় ৩, উৎপাদন তত্ত্ব, আয় ও ব্যয় তত্ত্ব। এটি এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আমাদের আজকের বিষয়বস্তুগুলি হলো: প্রথম কোশ্চেন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করো। এই বিধির ব্যতিক্রমগুলি বা সমালোচনা লিখো। এই বিধি কৃষিক্ষেত্রে কেন অধিক কার্যকরী? কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য? অর্থনীতিতে এই বিধির গুরুত্ব কি? উৎপাদন এছাড়াও এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করতে আমাদের উৎপাদন বিধি সম্পর্কে আগে থেকেই জানতে হবে। আমরা প্রথমেই পড়ব উৎপাদন বিধি কাকে বলে এবং উৎপাদন বিধি কয় প্রকার। এরপর আমরা পড়ব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে। আমরা জানি উৎপাদন অপেক্ষক সাধারণত হয় কিউ সমান ফাংশন অফ এল কে। এছাড়াও আমরা জানি এখানে মাত্র দুটি উপকরণ আমরা ব্যবহার করেছি উৎপাদন অপেক্ষকে, কিন্তু আমরা জানি উৎপাদন মোটামুটি 4টি উপকরণের উপর নির্ভরশীল। একটি হচ্ছে ভূমি, একটি হচ্ছে শ্রম, একটি মূলধন, আর একটা হচ্ছে সংগঠন। এই 4টি উপকরণের উপর উৎপাদন নির্ভরশীল। এখন উৎপাদনকারী যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে চাইবে তখন তাকে অবশ্যই এই উপকরণগুলির পরিমাণ বাড়াতে হবে। উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো, উপকরণ এবং উৎপাদনের মধ্যে আমরা জানি সম্পর্ক হচ্ছে ধনাত্মক, অর্থাৎ উপকরণ যদি বাড়ানো হয় তাহলে উৎপাদন বাড়বে এবং উপকরণ যদি কমানো হয় তাহলে উৎপাদনও কমে যাবে। এখন একজন উৎপাদনকারী যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে চায় তখন তাকে অবশ্যই তার উপকরণের নিয়োগের পরিমাণ বাড়াতে হবে। কিন্তু উপকরণ নিয়োগ যে পরিমাণে করা হয় বা উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন যে সবসময় একই হারে আসবে তা নাও হতে পারে। কোনো সময় দেখা যায় যে উপকরণ যে হারে নিয়োগ করা হচ্ছে উৎপাদন তার চেয়ে কম হারে আসতে পারে, আবার বেশি হারে আসতে পারে, আবার উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন সমানভাবে আসতে পারে, অর্থাৎ একই হারে আসতে পারে। একই হারে কাজেই আমরা বলতে পারি উপকরণ নিয়োগ করার ফলে উৎপাদন সবসময় একই হারে আসবে না। কখনো কম হারে আসতে পারে উৎপাদন, কখনো বেশি হারে, আবার কখনো একই হারে আসতে পারে। কাজেই আমরা দেখছি উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে অবশ্যই উৎপাদনেরও পরিবর্তন হবে। উপকরণের যে বিধির সাহায্যে উপকরণের নিয়োগের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তনের অনুপাত আমরা জানতে পারি, সেই বিধিকেই বলা হয় উৎপাদন বিধি। উপকরণের প্রান্তিক উৎপাদনের ভিত্তিতে উৎপাদন বৃদ্ধিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। 2 নাম্বার হলো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এবং 3 নাম্বার হলো সমানুপাতিক উৎপাদন বিধি। আমরা এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি পড়ব। ফরাসি অর্থনীতিবিদ টার্গো সর্বপ্রথম এই বিধিটি ব্যাখ্যা করেন। অর্থনীতিবিদ টার্গো এই বিধিটি প্রথম প্রদান করেন। অতঃপর মার্শাল, রিকার্ডো, ম্যালথাস, আমরা আরো কিছু অর্থনীতিবিদ আছেন, মার্শাল, রিকার্ডো, ম্যালথাস, স্টিগলার, স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিবিদগণ এই বিধির উপরে
মতামত ব্যক্ত করেছেন। স্যামুয়েলসন। আমাদের অর্থনীতির ছাত্র হিসেবে বেশ কিছু অর্থনীতিবিদদের নাম আমাদের অবশ্যই জানা থাকতে হবে। স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিবিদগণ এই বিধি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন, তবে প্রত্যেকেই অধ্যাপক মার্শালের বক্তব্যটিকেই তারা সমর্থন করেছেন। মার্শাল বলেছেন ভূমিতে, মার্শাল কৃষির উপরে এই বিধিটি প্রদান করেছেন। মার্শালের মতে ভূমিতে কৃষিকাজের জন্য যদি আমরা অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, নিয়োগ বৃদ্ধি করলে সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে উৎপাদন বৃদ্ধি পাবে। শ্রম ও মূলধন হচ্ছে উপকরণ, আর এই উপকরণ নিয়োগ করে যে উৎপাদনটা পাবো, এই উৎপাদনটা আমরা অপেক্ষাকৃত কম পাবো। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন কম পাবো। মার্শালের সংজ্ঞাটিকে আমরা বলতে পারি, ভূমিতে যদি মার্শাল এই বিধিটি কৃষির উপরেই দিয়েছেন, ওনার মতে ভূমিতে কৃষিকাজের জন্য শ্রম ও মূলধন নিয়োগ যদি বৃদ্ধি করা হয়, তাহলে সাধারণত আনুপাতিক হার অপেক্ষা, অর্থাৎ যে হারে উপকরণ নিয়োগ করা হবে তার চেয়ে কম হারে, এটা কি বলা হচ্ছে আনুপাতিক হার, আনুপাতিক হার অপেক্ষা কম হারে উৎপাদন বৃদ্ধি পাবে। যদি, এখানে কিছু শর্ত আছে, যদি না ইতিমধ্যে কৃষি পদ্ধতির কোনো উন্নয়ন ঘটে। কাজে আমরা মার্শালের বক্তব্য এবং আরো কিছু অর্থনীতিবিদের বক্তব্য আমরা এক্ষেত্রে পড়তে পারি। যেমন অধ্যাপক বেনথাম বলেন, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি উৎপাদন ক্ষেত্রে উপাদান সংমিশ্রণের কোনো একটি উপাদান যদি বাড়ানো যায়, তবে একটি নির্দিষ্ট বিন্দুর পর দেখা যাবে প্রথমে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত প্রান্তিক উৎপাদন বাড়তে থাকবে এবং এরপরে গড় উৎপাদন হ্রাস পাবে, গড় বা প্রান্তিক উৎপাদন হ্রাস পাবে। কাজেই অর্থনীতিবিদদের সংজ্ঞা পর্যালোচনা করে আমরা এটি বলতে পারি যে উৎপাদন ক্ষেত্রে বা কোনো জমিতে ক্রমাগত হারে যদি শ্রম ও মূলধন অধিক হারে নিয়োগ করা হয়, তাহলে মোট উৎপাদন বা উৎপাদন যে হারে সেই অনুপাতে না বেড়ে যদি ক্রমশ কম হারে বাড়তে থাকে, তাহলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এরপরে আমরা পড়ব এর অনুমিত শর্ত। অর্থনীতির প্রত্যেকটা বিধি বেশ কিছু অনুমিত শর্তের উপরে প্রতিষ্ঠিত। আমরা মোটামুটি 3 থেকে 4টি অনুমিত শর্ত অবশ্যই লিখব। প্রথম শর্ত হচ্ছে এই ক্ষেত্রে অন্যান্য উপকরণ অবশ্যই স্থির থাকবে। একটি উপকরণ বাদ দিয়ে অন্যান্য উপকরণ স্থির থাকবে। 2 নম্বর অনুমিত শর্ত হচ্ছে উৎপাদনের কলাকৌশল বা প্রযুক্তি স্থির থাকবে। প্রযুক্তি স্থির থাকবে। প্রযুক্তি যদি বদলে যায়, তাহলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে না বেড়ে বরঞ্চ ক্রমবর্ধমান হারে বাড়বে। এখানে এই বিধিটি ভূমির উপরে দেওয়া, এখানে ধরে নেওয়া হয় ভূমির যোগান নির্দিষ্ট। এরপরে হচ্ছে পরিবর্তনীয় উপকরণ সমূহ। যদি আমরা পরিবর্তনীয় উপকরণ সমূহকে শ্রম ধরে নিই, তাহলে আমরা ধরে নিব যে সকল শ্রমই হবে সমান দক্ষতা সম্পন্ন। অর্থাৎ পরিবর্তনীয় উপকরণ, যে উপকরণটা আমরা পরিবর্তন করব সেই উপকরণ কি হবে, সমজাতীয় হবে, সমজাতীয় হবে। এবং অবশ্যই এই বিধিটি স্বল্পকালের জন্য প্রযোজ্য, স্বল্পকালের জন্য প্রযোজ্য। উপরিক্ত এই অনুমিত শর্তগুলোর উপরে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তত্ত্বটি পাই। এবং এই তত্ত্বের মূল কথা হলো যে কোনো উৎপাদন ক্ষেত্রে যদি ব্যবহৃত অন্যান্য উপাদান সমূহকে স্থির রেখে শুধুমাত্র একটি উপকরণ, যেমন আমরা শ্রম বা মূলধন বলতে পারি, একটি উপকরণকে যদি সমহারে বাড়ানো হয়, উৎপাদন যদি
সেই অনুপাতে না বেড়ে বরঞ্চ তার চেয়ে কম হারে বাড়তে থাকে, তাহলে উৎপাদনের এই বিধিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা একটি তালিকার সাহায্যে এই বিধিটি দেখাবো। অর্থনীতিতে একটি যে কোনো বিষয় যখন আমরা কোনো তালিকার সাহায্যে দেখাবো, এখানে একটি সীমাবদ্ধতা আছে। তালিকাটি আমাদের পুরোপুরি মুখস্থ করে ফেলতে হয়, অর্থাৎ আগে থেকে একটি তালিকা আমাদের ভালো মতো এটা সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি তালিকার সাহায্যে এই বিধিটি ব্যাখ্যা করি, প্রথমে আমরা করব তালিকার সাহায্যে। তাহলে আমাদের একটি তালিকা আগে তৈরি করে নিতে হবে। তালিকার সাহায্যে ব্যাখ্যা। তালিকাতে আমাদের কলাম থাকবে 5টি। প্রথমে হচ্ছে সংমিশ্রণ। অর্থাৎ আমরা কি কি উপকরণ আমরা ব্যবহার করব। সংমিশ্রণ কে আমরা বলবো A, B, C, D। অর্থাৎ উপকরণ আমরা যে ব্যবহার করব, এই উপকরণ ব্যবহারের মিশ্রণ আমরা কয়টি নিব। এরপর হচ্ছে জমির পরিমাণ। আমরা প্রত্যেকবার 1 একর নিব। 1 একর, 1 একর, 1 একর, 1 একর। এরপরে হচ্ছে আমরা নিয়োগ করব হচ্ছে শ্রম ও মূলধন। আমরা দুটি উপকরণ এখানে নিচ্ছি। শ্রম ও মূলধন আমরা যদি নিই, প্রথমে হচ্ছে আমরা নিব হলো একটা খুব সহজ উদাহরণ বা সহজ সংখ্যাগুলি আমরা মনে রাখবো। শ্রম ও মূলধন আমরা যদি নিয়োগ করি, এটা টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, 100 টাকা, এরপরে হচ্ছে 200 টাকা, 300 টাকা এবং 400 টাকা। আমরা খুব সহজ একটা এক্সাম্পল আমরা চার্ট হিসেবে এখানে দেখাচ্ছি। এই মূলধন নিয়োগ করার ফলে 1 একর জমিতে আমরা 100 টাকা শ্রম ও মূলধন নিয়োগ করার ফলে, এই সংমিশ্রণটি নিয়োগ করার ফলে আমরা যে মোট উৎপাদনটা পাবো বা টিপি হচ্ছে মোট উৎপাদন। এটা প্রথমে হবে মোট উৎপাদনটা আমরা প্রথমে না লিখে আগে প্রান্তিক উৎপাদনটা আমরা মুখস্থ করব। প্রান্তিক উৎপাদন যেটি হবে, আমরা প্রান্তিক উৎপাদন নিচ থেকে আমরা লিখতে পারি যে প্রান্তিক উৎপাদন হবে 10, উপর থেকে লিখি প্রান্তিক উৎপাদন 10, 10-এর পরে হচ্ছে 12, বাড়লো, প্রান্তিক উৎপাদনটা 2 একক বেড়ে গেল। এবং দ্বিতীয় সংমিশ্রণের পরে আমরা প্রান্তিক উৎপাদনের পরিমাণটা অনেক বেশি কমাই দিব। এটা প্রথম এককে বেড়েছে, প্রথম সংমিশ্রণ থেকে দ্বিতীয় সংমিশ্রণে প্রান্তিক উৎপাদন 2 একক বেড়েছে, এবং তৃতীয় সংমিশ্রণে আমরা প্রান্তিক উৎপাদনটা কমাই দিব 8 একক, এবং চতুর্থ সংমিশ্রণে প্রান্তিক উৎপাদন হচ্ছে 6 একক। আমরা যদি এইভাবে একটি তালিকা আমরা গঠন করি, এই একককে আমরা মন বলতে পারি উৎপাদনের ক্ষেত্রে, মন। এখন আমরা প্রান্তিক উৎপাদন, এই যে কলামটা আছে, এটি আমরা আগে গঠন করব। আমরা এটি প্রথম সংমিশ্রণে প্রান্তিক উৎপাদন যত হবে 10, এই সংমিশ্রণে দ্বিতীয় সংমিশ্রণে আমরা বাড়াবো প্রান্তিক উৎপাদন, অর্থাৎ উৎপাদনের প্রথম পর্যায়ে আসলে দেখা যায় সবসময় যে প্রান্তিক উৎপাদন বাড়ে কিছু সময় পর্যন্ত। এরপরের থেকে আমাদের যেটা কার্যকর হবে, আসলে এরপর থেকে এই তৃতীয় সংমিশ্রণ থেকে আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য হবে। এরপরে আমাদের প্রান্তিক উৎপাদন 12 থেকে কমে যাবে 8, 8 থেকে কমে যাবে 6। এরপরে আমরা এখন মোট উৎপাদনটা আমরা কিভাবে লিখব। প্রান্তিক উৎপাদন প্রথম এক সংমিশ্রণে যা থাকবে সেটিই থাকবে গড় উৎপাদন, মোট উৎপাদনে। এরপরে আমরা এই দুটি যোগ করব, 10 আর 12 যোগ করলে হবে 22, এটি হবে দ্বিতীয় সংমিশ্রণের মোট উৎপাদন। এরপরে হচ্ছে 22-এর সাথে আবার আমরা 8 যোগ দিব, তাহলে হবে 30, এটি হচ্ছে তৃতীয় সংমিশ্রণের মোট উৎপাদন। 30-এর সাথে আবার আমরা যোগ দিব 6, 36, এটি হবে চতুর্থ সংমিশ্রণের প্রান্তিক উৎপাদন। এইভাবে আমরা একটি খুব সহজ এক্সাম্পল বা তালিকা আমরা প্রথমে মুখস্থ করতে হবে।
বা তৈরি করতে হবে। এরপরে আমরা বর্ণনা দিব এইভাবে, সূচির যে ব্যাখ্যাটা আমরা দিব এটা হচ্ছে তালিকা বা সূচি, তালিকা বা সূচি। এটা এখন আমরা সূচির ব্যাখ্যা দিব। সূচির ব্যাখ্যা, সূচি অনুযায়ী দেখা যাচ্ছে বি সংমিশ্রণ পর্যন্ত, সূচি অনুযায়ী দেখা যাচ্ছে বি সংমিশ্রণ পর্যন্ত প্রান্তিক উৎপাদন বাড়ছে, অর্থাৎ 10 থেকে 12 একক হয়েছে বলে এখানে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে। কিন্তু বি হতে যখন ডি সংমিশ্রণ পর্যন্ত প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায় বলে আমরা বলতে পারি মোট উৎপাদন এখানে বাড়ে, কিন্তু অর্থাৎ মোট উৎপাদন এখানে বাড়ছে 22 থেকে 30 হচ্ছে, কিন্তু এটি বাড়ার হারটা হচ্ছে কম, অর্থাৎ আগে বেড়েছিল হলো 2 মণ, এখন কমে গেছে, বাড়ার হারটা হচ্ছে এখানে কম। বি থেকে ডি সংমিশ্রণ পর্যন্ত প্রান্তিক উৎপাদন কি, এই তিনটাতে বি থেকে দেখা যাচ্ছে ডি পর্যন্ত প্রান্তিক উৎপাদন আসলে আর বাড়ছে না, বরঞ্চ কি ক্রমেই কমে যাচ্ছে। এই যে এখানে খেয়াল করো, এখান থেকে কমে যাচ্ছে। এই যে প্রান্তিক উৎপাদনটা কমে যাচ্ছে একেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আচ্ছা, বি, সি ও ডি সংমিশ্রণে প্রান্তিক উৎপাদন আমরা যদি সংখ্যা দ্বারা প্রকাশ করি তাহলে হলো 12, 8 এবং 6 মণ। সুতরাং দেখা যাচ্ছে বি সংমিশ্রণ হতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর, বিধিটি ব্যাখ্যা করব। যে কোনো চিত্র আঁকতে গেলে প্রথমে আমাদের একটি সূচির দরকার পড়ে। আমরা এর আগের যে সূচিটি ব্যবহার করেছি সেই সূচি থেকে আমরা 3 এবং 5 নাম্বার, এটা ছিল 3 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার কলামটি নিয়ে আমরা এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মূলত এখানে বিধিটি ব্যাখ্যা করব। মূলত চিত্রে আমরা যেটি দেখাবো, আসলে এই চিত্রে আমরা প্রান্তিক উৎপাদন রেখাটা দেখাবো, অর্থাৎ এখানে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন রেখাটি আমরা আঁকবো। তো এই প্রান্তিক উৎপাদন রেখাটা আঁকার জন্য আমাদের প্রান্তিক উৎপাদনের পরিমাণটা জানতে হবে। আমরা এরপরে হচ্ছে আমরা যে উপকরণগুলি ব্যবহার করব সেই উপকরণগুলির পরিমাণও আমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ নিয়ে আমরা চিত্রটি আঁকবো। আমরা ও এক্স অক্ষে যেটি দেখাবো সেটি হচ্ছে শ্রম ও মূলধন। এখানে আমরা দেখাবো শ্রম ও মূলধন। আমরা এখানে খরচ অর্থে দেখাচ্ছি, অর্থাৎ শ্রম এবং মূলধন ক্রয় করতে গেলে উৎপাদনকারীর কত খরচ হয়, 100 টাকা, 200 টাকা এবং 400 টাকা। আমরা আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি আঁকাবো, আমরা আঁকাবো প্রান্তিক উৎপাদন রেখাটা, অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন রেখাটা আমরা আসলে আঁকাবো। আমরা জানি মার্জিনাল প্রোডাকশন রেখাটা কেমন হয়, এটা বাম দিক থেকে ডাইনে নিম্নগামী একটি রেখা দ্বারা বোঝানো হয়। এখন শ্রম ও মূলধন আমরা এখানে খেয়াল করো, চার্টে আছে 100, 200, 300, 400, সর্বোচ্চ আছে হলো 400। তাহলে আমরা এটাকে চিত্রকে আমরা 4 ভাগে ভাগ করি, 100 ভূমি অক্ষকে, 200, 300, 400, এরপরে আমরা 500 লিখে রাখি। এরপরে আমরা খেয়াল করব ভূমি অক্ষে আমরা দেখাবো হচ্ছে শ্রম ও মূলধন, এবং উল্লম্ব অক্ষে বা ওয়াই অক্ষে আমরা দেখাবো প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন আমরা দেখাবো। এখানে খেয়াল করে দেখো প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ মানটা কত। প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ মান হচ্ছে 12। এখন আমরা এখানেও আমরা ভাগ করে নিব, এটি আমরা 5 বলতে পারি, এটি হচ্ছে 10, এখানে 15। ওয়াই অক্ষে আমরা কি দেখাবো, প্রান্তিক উৎপাদন। এখন খেয়াল করে দেখো আমাদের প্রথম সংমিশ্রণটা ছিল শ্রম যাবে হচ্ছে 100 একক শ্রম মূলধন, এবং তার সাথে প্রান্তিক উৎপাদন হবে 10 মণ। এটা যাবে হচ্ছে, তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম, এই বিন্দুর আমরা একটা নাম দিই এ। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় সংমিশ্রণে, অর্থাৎ এটাতে আমাদের 200 টাকার আমরা শ্রম ও মূলধন ক্রয় করবে উৎপাদনকারী, এবং এর ফলে সে প্রান্তিক উৎপাদন যা হবে সেটি হচ্ছে 12। 10 এর পরে 11, 12,
এটি হচ্ছে 200-তে হবে। আমরা এই বিন্দুটাকে আমরা নাম দিলাম বি। এরপর দেখো দেখো তৃতীয় সংমিশ্রণে আছে 300 টাকা শ্রম মূলধন নিয়োগ করে উৎপাদনকারী পাবে 8 একক প্রান্তিক উৎপাদন। তাহলে 8 একক আমরা 10-এর নিচে হবে 2 ঘর নিচে হবে 8, এখানে হবে 8, এর আগে ছিল 10 11, এটা ছিল 12। 8 একক আমরা পেলাম প্রান্তিক উৎপাদন, এটা হচ্ছে 300 টাকা শ্রম মূলধন ব্যবহার, 300 একক শ্রম মূলধন ব্যবহার করে উৎপাদনকারী পেল 8 একক প্রান্তিক উৎপাদন। এই বিন্দুটি ধরি সি। এরপরে উৎপাদনকারী চতুর্থ সংমিশ্রণে 400 একক সে ব্যবহার করছে শ্রম মূলধন এবং প্রান্তিক উৎপাদন পেয়েছে 6 একক। এটিকে যদি আমরা 6 হিসাব করি তাহলে প্রাপ্ত বিন্দুটি হবে ডি। আমরা নাম দিই ডি বিন্দুতে এই সংমিশ্রণটি আসলে প্রকাশ পাবে। এখন আমরা যদি একটি সরল রেখা আঁকি তাহলে দেখো প্রান্তিক উৎপাদন রেখাটি কেমন হবে। প্রথমে এটি হবে ঊর্ধ্বগামী এবং এরপরে এটি নিচের দিকে, এরপরে এটি নিচের দিকে নামতে থাকবে এবং একটি সরলরেখা দ্বারা এটি দেখানো হলো। তাহলে এই রেখাটি হবে প্রান্তিক উৎপাদন রেখা। এবং প্রান্তিক উৎপাদন রেখাতে আমরা কি খেয়াল করছি যে একটা প্রথম থেকে উৎপাদন যখন উপকরণ যখন শূন্য তখন থেকে উৎপাদন বাড়ছে, প্রান্তিক উৎপাদন বাড়ছে, বাড়তে বাড়তে 200 একক পর্যন্ত উপকরণ নিয়োগে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়। এবং এরপরে প্রান্তিক উপকরণ যতই নিয়োগ করা হোক না কেন, উপকরণের পরিমাণ যতই বাড়ানো হোক না কেন, এরপরে 200 একক উপকরণ নিয়োগের পরে উপকরণ যদি বাড়ানো হয় তাহলে দেখা যাচ্ছে এখানে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ এই রেখাটা সবচেয়ে বড়, তারপরে রেখাগুলি ছোট। এ থেকেই আমরা বলতে পারি যে প্রান্তিক উৎপাদন রেখাটি, প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই বিন্দুগুলোকে যদি আমরা এ বি সি ডি বলি তাহলে আমরা বলতে পারি যে বি, স্মল বি আর ক্যাপিটাল বি, বি বি রেখাটি সবচেয়ে বড়, সি সি ছোট, তারপরে ডি ডি আরো ছোট। এ থেকেই বোঝা যায় যে প্রান্তিক উৎপাদনের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমরা প্রান্তিক উৎপাদন সূচি থেকে আমরা উপকরণ এবং প্রান্তিক উৎপাদন যে কলাম ছিল সেখান থেকে আমরা একটি চিত্র আঁকলাম। তো চিত্রের বর্ণনা আমরা দিব কিভাবে, আমরা বর্ণনাটা লিখব কিভাবে। প্রথমে আমরা লিখব যে চিত্রে ও এক্স অক্ষে কি দেখানো হয়েছে এবং ও ওয়াই অক্ষে কি দেখানো হয়েছে। ও এক্স অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ দেখানো হয়েছে এবং ও ওয়াই অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাপ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে শ্রম ও মূলধনের পরিমাণ যখন ও এ, তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ হচ্ছে এ এ। আবার যখন শ্রম ও মূলধনের পরিমাণ হচ্ছে এ বি, এই এককটি, তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ হচ্ছে বি বি। তারপরে আমরা আরো যদি শ্রম মূলধন নিয়োগ করতে থাকি উৎপাদনকারী তাহলে দেখা যাচ্ছে যে বিসি ও সিডি পরিমাণ, যখন শ্রম ও মূলধনের পরিমাণ যখন বিসি ও সিডি, তখন প্রান্তিক উৎপাদন যথাক্রমে সি সি ও ডি ডি। এরপর আমরা এ বি সি ডি এই বিন্দু চারটি যোগ করে আমরা এমপি রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা পেলাম। এখন চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে এমপি রেখাটি বি বিন্দুর পরে, অর্থাৎ এই বিন্দুর পরে আরো যদি উপকরণ উৎপাদনকারী নিয়োগ করে থাকে তাহলে বি বিন্দুর পরে এই রেখাটি হচ্ছে নিম্নগামী। এইভাবে যে প্রান্তিক উৎপাদনটা কমে যাচ্ছে, এই কমে যাওয়ার প্রবণতাটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ যতই একটা উৎপাদন ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পরে যতই আমরা অতিরিক্ত উপকরণ নিয়োগ করি না কেন, উৎপাদন যদি তার চেয়ে কম হারে আসে তাহলে আমরা বলবো, প্রান্তিক উৎপাদন যদি তার চেয়ে কম হারে আসে তাহলে আমরা বলবো যে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। কারণ এখানে আমরা
যে পরিমাপটা করব বি বি, এটা সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে সি সি, তারপরে হচ্ছে ডি ডি। এভাবেই আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা পড়ব এই বিধিটির ব্যতিক্রম, অর্থাৎ এই বিধিটি যে সবসময় কার্যকর হবে উৎপাদন ক্ষেত্রে তা নয়। কখনো কখনো দেখা যায় যদিও উৎপাদন এই বিধিটি কৃষি ক্ষেত্রের উপরে বেশি প্রযোজ্য, তারপরেও দেখা যায় কৃষি ক্ষেত্রেও এই বিধিটি কোনো কোনো ক্ষেত্রে কার্যকর হয় না। যে যে ক্ষেত্রে বিধিটি কার্যকর হচ্ছে না সেটিকেই আমরা বলছি বিধিটি ব্যতিক্রম, ব্যতিক্রম বা বিধিটির সমালোচনা, যে উৎপাদন ক্ষেত্রে বিধিটি কার্যকর হচ্ছে না। যেমন কোথায় কোথায় হতে পারে? 1 নাম্বার হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে এই বিধিটি নাও কার্যকর হতে পারে, কারণ ভূমির তুলনায় যদি শ্রম বা মূলধনের পরিমাণ যতক্ষণ পর্যন্ত যথেষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই বিধিটি কার্যকর হবে না, বরঞ্চ ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হবে। যতক্ষণ পর্যন্ত ভূমির তুলনায় যতক্ষণ পর্যন্ত মূলধন ও বা উপকরণ, মূলধন বা শ্রম যতক্ষণ পর্যন্ত যথেষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আসলে দেখা যাবে অতিরিক্ত ভূমি বা অতিরিক্ত মূলধন বা শ্রম ব্যবহার করলে দেখা যাবে যে উৎপাদন আসলে প্রান্তিক উৎপাদন আসলে বাড়ছে। কাজে আমরা বলতে পারি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এই বিধিটি কার্যকর নাও হতে পারে। এরপরে যদি চাষের পরিবর্তন হয়, চাষ পদ্ধতি যদি আধুনিকীকরণ হয়, এই বিধিটি ছিল যখন প্রাচীন চাষ পদ্ধতি ছিল তার উপরে দেয়া। কাজেই এখন বর্তমান যুগে বলা যায় যে চাষ পদ্ধতি যদি আধুনিকীকরণ হয় তাহলে কি হবে? এই বিধিটি কার্যকর হবে না। যেমন আধুনিকীকরণ বলতে আমরা কি বুঝি? আমরা যদি গরু ছাড়া আমরা যদি ট্রাক্টর, পশু ছাড়া আমরা যদি যন্ত্র দিয়ে আমরা চাষ পরিচালনা করি, ট্রাক্টর দ্বারা চাষ, এছাড়া পানি সেচ বিদ্যুতের সাহায্য করি, এছাড়া সার ও উন্নত বীজ যদি ব্যবহার করা হয়, অর্থাৎ কৃষি ক্ষেত্রে যদি আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয় তাহলে উৎপাদন না কমে প্রান্তিক উৎপাদন না কমে বরঞ্চ প্রান্তিক উৎপাদন বাড়তে থাকবে। এরপরে 3 নাম্বার আমরা বলতে পারি প্রাকৃতিক কারণ। অনেক সময় প্রাকৃতিক কারণে দেখা যায় যে প্রান্তিক উৎপাদন না কমে বরঞ্চ প্রান্তিক উৎপাদন বাড়ছে। যেমন যদি বন্যার পরে পানি চলে যায় তাহলে ভূমির উর্বরতা পূর্বের তুলনায় অনেক সময় বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না। এটা কখনো হবে? বন্যার পরে যদি মাটিতে পলি বেশি দেখা যায়, বন্যার পরে উর্বরতা অনেক সময় বাড়তে পারে। এরপর হচ্ছে উন্নত উপকরণ প্রয়োগ। 4 নাম্বার হলো উন্নত উপকরণ প্রয়োগ। উৎপাদনকারী যদি এটি আসলে আধুনিক চাষ পদ্ধতিরই একটি অংশ, উৎপাদনকারী যদি উন্নত বীজ, সার, কীটনাশক, সেচ ইত্যাদির মাধ্যমে জমি চাষ করে তাহলে কি হবে? এই বিধিটি কার্যকর হবে না, চাষ পদ্ধতি যদি উন্নত হয়। এছাড়াও শ্রমিকের দক্ষতা যদি বেশি থাকে তাহলেও এই বিধিটি কার্যকর হবে না। কাজেই আমরা বলতে পারি যে এই উৎপাদনের প্রথম দিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি স্থগিত থাকতে পারে, কিন্তু পরবর্তীকালে এমন একটি স্তর আসে যখন এই বিধিটি অবশ্যই কার্যকর হবে। তাই কিছু কিছু ব্যতিক্রম থাকার সত্ত্বেও আমরা বলতে পারি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির কার্যকারিতা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা শিখলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্রভিত্তিক ব্যাখ্যা এবং চার্টের সাহায্যে ব্যাখ্যা। এছাড়াও
আমরা বেশ কিছু সমালোচনাও শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কেন কৃষিক্ষেত্রে বেশি প্রযোজ্য। এছাড়াও আমরা শিখব কৃষি ছাড়া আর অন্য কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রযোজ্য হবে এবং অর্থনীতিতে এই বিধির গুরুত্ব কি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা সকলেই অনেক বেশি পরিশ্রম করবে, ভালো করে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।